আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এমন একটা প্রশ্ন যা আমার মনে হয় প্রায় প্রত্যেক নতুন বাবা মায়ের রাতের ঘুম কেড়ে নেয়। একদম ঠিক। প্রশ্নটা খুব সহজ, কিন্তু এর উত্তরটা জানা না থাকলে দুশ্চিন্তার শেষ থাকে না। হুম। প্রশ্নটা হলো, আমার নবজাতক কি একটু বেশিই ঘুমাচ্ছে? মনে হচ্ছে সারা দিনই ঘুমিয়ে কাটাচ্ছে। এটা কি আদৌ স্বাভাবিক? আর এই উদ্বেগটা হওয়া কিন্তু 100% স্বাভাবিক। সত্যি বলতে একজন নতুন অভিভাবকের জন্য এর চেয়ে স্বাভাবিক দুশ্চিন্তা আর কিছুই হতে পারে না। তাই না? একদম। আমাদের বড়দের দুনিয়া থেকে যখন একটা ছোট্ট শিশুকে দেখি যে দিনের প্রায় পুরোটাই ঘুমিয়ে কাটাচ্ছে, তখন মাথায় একটা বিপদ সংকেত বেজে ওঠে। ঠিক। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্যটাই হলো এই ভয়টাকে সঠিক তথ্য দিয়ে বদলে দেওয়া। আমরা জানব কোনটা স্বাভাবিক, কেন স্বাভাবিক, আর কখন আসলেই একটু বাড়তি মনোযোগ দেওয়া দরকার। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক সেই সংখ্যাটা দিয়ে, যেটা দেখে আমি নিজেই বেশ অবাক হয়ে গিয়েছিলাম। আচ্ছা। তথ্যগুলো ঘাঁটতে গিয়ে দেখলাম 0 থেকে 3 মাস বয়সী একটা শিশুর জন্য দিনে 14 থেকে 17 ঘন্টা ঘুম নাকি সম্পূর্ণ স্বাভাবিক। হ্যাঁ, ঠিক তাই। একবার ভাবুন তো, 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টা, দিনের প্রায় 3/4 সময়। এটা প্রথমবার শুনলে যে কোনো মানুষের মনে হবে, বলেন কি, এত ঘুম? সংখ্যাটা আসলেই চমকে দেওয়ার মতো। কিন্তু এর পেছনের কারণটা জানলে অবাক হওয়ার চেয়ে মুগ্ধ হওয়ার সম্ভাবনাই বেশি। তাই নাকি? হ্যাঁ, ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে। একটা নবজাতক যখন ঘুমায়, তখন সে আসলে মোটেই নিষ্ক্রিয় থাকে না। তার ছোট্ট শরীরটা তখন, ধরুন, পৃথিবীর সবচেয়ে ব্যস্ত কনস্ট্রাকশন সাইট। ওয়াও! মস্তিষ্কের কনস্ট্রাকশন সাইট, এই ভাবনাটা তো অসাধারণ। আর মূল কাজটা চলে মস্তিষ্কে। সেখানে ভবিষ্যতে সব শেখা, বোঝা আর ভাবনার জন্য নিউরাল সুপারহাইওয়ে তৈরি হতে থাকে। তার মানে এই ঘুমটা নিছক বিশ্রাম নয়, এটা একটা ভীষণ জরুরি আর অ্যাক্টিভ প্রজেক্ট। একদম। এটাকে আপনি বলতে পারেন ওদের জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট, যার রিটার্ন হল সুস্থ বিকাশ। হুম। শুধু মস্তিষ্কই নয়, শারীরিক বৃদ্ধির জন্য যে গ্রোথ হরমোন দরকার, সেটাও কিন্তু গভীর ঘুমের মধ্যেই সবচেয়ে বেশি পরিমাণে নিঃসৃত হয়। ও আচ্ছা। তাই এই ঘুমটা কোনো আলসেমি নয়। এটা ওদের বেড়ে ওঠার জন্য প্রকৃতির ডিজাইন করা একটা অপরিহার্য জৈবিক প্রোগ্রাম। এটা জানার পর অনেক অভিভাবক নিশ্চয়ই এনোমাস একটা স্বস্তি পাবেন। কিন্তু আমার মাথায় আরেকটা প্রশ্ন আসছে। বলুন। এই যে 14 থেকে 17 ঘন্টার একটা পরিসর, হুম। এর বাইরে গেলে কি চিন্তার কারণ আছে? কারণ আমাদের কাছে থাকা তথ্যে এটাও বলা হয়েছে যে কিছু শিশু নাকি দিনে 18 থেকে 19 ঘন্টাও ঘুমাতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এখানেই স্বাভাবিকের ধারণাটা পরিষ্কার হওয়া দরকার। দেখুন, আমরা যখন একটা গড় পরিসর দিই, তখন সেটা একটা গাইডলাইন মাত্র। শুধু একটা গাইডলাইন। হ্যাঁ, প্রত্যেকটা শিশু একদম আলাদা। তাদের জেনেটিক্স, তাদের মেটাবলিজম, এমনকি মায়ের গর্ভে থাকাকালীন পরিবেশ, সবকিছুই তাদের ঘুমের চাহিদাকে প্রভাবিত করে। আচ্ছা। তাই আপনার শিশু যদি 18-19 ঘন্টা ঘুমায়, কিন্তু যখন জেগে থাকে তখন সে সজাগ থাকে, ঠিকমতো খায় এবং তার ওজন ঠিকঠাক বাড়ছে, তাহলে সেটাই তার জন্য স্বাভাবিক। তার মানে পাশের বাড়ির বাচ্চার সাথে তুলনা করাটা এখানে একদমই ঠিক না। একেবারেই না। মূল বিষয় হল নিজের সন্তানের প্যাটার্নটা বোঝা এবং সে সুস্থ আছে কিনা সেদিকে নজর রাখা। ঠিক ধরেছেন। একটা নির্দিষ্ট সংখ্যায় আটকে না থেকে এই বড় পরিসরটাকে মেনে নিতে পারলে আর শিশুর সার্বিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখলে অভিভাবকদের অর্ধেক দুশ্চিন্তা এমনিতেই কমে যাবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে নবজাতকরা অনেক ঘুমায়, কিন্তু আমার যেসব বন্ধুদের নতুন বাচ্চা হয়েছে তাদের দেখলে তো মনে হয় না তারা শান্তিতে আছে। হ্যাঁ, তা তো বটেই। তারা তো সারাক্ষণই ক্লান্ত। তার মানে এই 14-17 ঘন্টা ঘুম নিশ্চয়ই একটানা হয় না। এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। আর নতুন বাবা মায়ের ক্লান্তির মূল কারণও এটাই। তাই এই দীর্ঘ ঘুম মোটেও একটানা নয়, বরং নবজাতকরা সাধারণত একবারে 2 থেকে 4 ঘন্টার ছোট ছোট পর্বে ঘুমায়। কিছুক্ষণ ঘুমায়, তারপর জেগে ওঠে, আবার ঘুমায়। ও। এই চক্রটা বড়দের ঘুমের চক্রের সাথে একেবারেই মেলে না, আর তাই মানিয়ে নিতে খুব কষ্ট হয়। কিন্তু কেন এমন হয়? একটানা 8-10 ঘন্টা ঘুমালে তো সবারই সুবিধা হতো। সুবিধা হতো ঠিকই, কিন্তু সেটা শিশুর জন্য হতো মারাত্মক বিপজ্জনক। বলেন কি? হ্যাঁ, এই ভেঙে ভেঙে ঘুমের প্যাটার্নটাও আসলে ওদের বেড়ে ওঠার আর টিকে থাকার একটা নিখুঁত ডিজাইন। এর প্রধান কারণটা খুব বাস্তব। কি সেটা?
জন্মের সময় একটা নবজাতকের পাকস্থলীর আকার থাকে একটা মার্বেলের মতো। কয়েকদিন পর সেটা বড় হয়ে একটা ডিমের মতো হয়। মাত্র একটা ডিমের সাইজ, তাহলে তো সেখানে একবারে খুব বেশি দুধ ধরতেই পারে না। একদম। আর পেট খালি হয়ে গেলেই খিদে পাবে, আর খিদে পেলেই জেগে উঠবে। সহজ হিসাব। আচ্ছা আচ্ছা। ওদের শরীর আর মস্তিষ্কের যে দ্রুত বিকাশের কথা আমরা বলছিলাম, তার জন্য প্রচুর পরিমাণে ক্যালোরি আর পুষ্টির দরকার হয়। হুম। সেই চাহিদা মেটানোর একমাত্র উপায় হল ঘন ঘন খাওয়া। তাই প্রকৃতিগতভাবেই ওদের শরীর এমনভাবে প্রোগ্রাম করা যে প্রতি ২-৪ ঘন্টা পরপর তারা অ্যালার্মের মতো বেজে ওঠে খাওয়ার জন্য। ওহ, তাহলে ব্যাপারটা পুরোটাই একটা বায়োলজিক্যাল ডিজাইন। ওদের ফুয়েল ট্যাঙ্ক ছোট, তাই বারবার রিফিউলিংয়ের জন্য ঘুম থেকে উঠতে বাধ্য। ঠিক তাই। এটা জানার পর রাত জাগাটাকেও আর ততটা বিরক্তিকর মনে হবে না। মনে হবে আমার সন্তান তার প্রয়োজনীয় কাজটা করছে। একদম। এটাকে যদি আমরা শিশুর প্রয়োজনের দিক থেকে দেখি, তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। এটা তাদের টিকে থাকার একটা কৌশল। হুম। নতুন মামায়েরা এই সময়টাকে মজা করে জম্বি ফেজ বলেন, এবং তার যথেষ্ট কারণও আছে। কিন্তু যখন তারা জানবেন যে এই নির্ঘুম রাতগুলো তাদের সন্তানের মস্তিষ্ক গঠনে সাহায্য করছে, তখন হয়তো ক্লান্তিটাকেও সার্থক মনে হবে। এতক্ষণ তো আমরা জানলাম যে লম্বা ঘুম বা বারবার ঘুম ভাঙা দুটোই স্বাভাবিক। হ্যাঁ। এটা শুনে অনেক অভিভাবক হয়তো স্বস্তি পাচ্ছেন, কিন্তু মনে আরেকটা ভয়ও কাজ করে। সবকিছু আসলেই স্বাভাবিক তো? ঠিক। ঠিক। কখন বুঝব যে ব্যাপারটা আর স্বাভাবিকের মধ্যে নেই এবং ডাক্তারের কাছে যাওয়া উচিত? কারণ সব ঘুমই তো আর স্বাস্থ্যকর ঘুম নাও হতে পারে। এটাই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ স্বাভাবিকতা যেমন জরুরি, তেমনি অস্বাভাবিকতার লক্ষণগুলো চিনে রাখা তার চেয়েও বেশি জরুরি। অবশ্যই। সঠিক সময়ে বিপদ সংকেত চিনতে পারাটা অনেক বড় সমস্যা প্রতিরোধ করতে পারে। তাহলে চলুন সেই সতর্ক সংকেতগুলো নিয়ে বিস্তারিত কথা বলি। তথ্যগুলো থেকে আমরা 4টে প্রধান লক্ষণের কথা জানতে পেরেছি। প্রথমটা হলো, যদি শিশু দিনে 10 ঘন্টারও কম ঘুমায়। যেখানে আমরা 14-17 ঘন্টার কথা বলছি, সেখানে হঠাৎ করে 10 ঘন্টার নিচে নেমে আসাটা তো বেশ বড় একটা পরিবর্তন। হ্যাঁ, এবং এখানে ধারাবাহিকতার উপর জোর দিতে হবে। কোনো একদিন হয়তো কোনো কারণে একটা শিশু একটু কম ঘুমালো, সেটা চিন্তার বিষয় নয়। ও আচ্ছা। কিন্তু যদি ধারাবাহিকভাবেই দেখা যায় যে সে দিনে 10 ঘন্টারও কম ঘুমাচ্ছে, তাহলে বুঝতে হবে তার কোনো সমস্যা হচ্ছে। হতে পারে তার পেটে ব্যথা বা অন্য কোনো শারীরিক অসুস্থির কারণে সে ঘুমাতে পারছে না। আর এত কম ঘুম মানে তো? মানে হলো তার মস্তিষ্কের ওই কনস্ট্রাকশন সাইটের কাজটা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আচ্ছা, এবার দ্বিতীয় লক্ষণটার কথা বলি, যেটা আমার কাছে একটু কনফিউজিং মনে হয়েছে। কোনটা? সেটা হলো, যদি শিশুকে ঘুম থেকে জাগানো খুব কঠিন হয়। একদিকে আমরা বলছি বেশি ঘুমানো ভালো, আবার অন্যদিকে বলছি জাগাতে কষ্ট হওয়াটা চিন্তার কারণ। এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? চমৎকার প্রশ্ন। এই সূক্ষ্ম পার্থক্যটা বোঝা সব অভিভাবকের জন্য খুব জরুরি। ধরুন, আপনার শিশু গভীর ঘুমে আছে, খাওয়ার সময় হয়েছে। আপনি তাকে আলতো করে ডাকলেন, গায়ে হাত বোলালেন, হয়তো ডাইপারটা খুললেন। সে হয়তো প্রথমে একটু বিরক্ত হবে, একটু সময় নেবে, কিন্তু সে নড়াচড়া করবে, চোখ খুলবে এবং সাড়া দেবে। এটা হলো স্বাভাবিক গভীর ঘুম। আচ্ছা। কিন্তু জাগানো খুব কঠিন, বা যাকে আমরা ডাক্তারি ভাষায় লিথর্জি বলি, সেটা হলো যখন শিশু একেবারে নিস্তেজ হয়ে থাকে। নিস্তেজ? হ্যাঁ, আপনি নানাভাবে চেষ্টা করার পরও তার মধ্যে কোনো সাড়া নেই, শরীরটা একদম নরম তুলোর মতো লাগছে। এটাই হলো সেই নিস্তেজ ভাব, যা চিন্তার কারণ। ওহ, এটা তো ভয়ের ব্যাপার। অবশ্যই। এটা শারীরিক দুর্বলতা, ইনফেকশন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সমস্যার লক্ষণ হতে পারে। এই উদাহরণটা দিয়ে বোঝানোর ফলে পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল। এবার তৃতীয় লক্ষণ, যদি শিশু দুধ খেতে অনীহা প্রকাশ করে। এটা তো আমরা যে রিফিউলিং সাইকেলের কথা বলছিলাম, সেটার সাথে সরাসরি জড়িত। সরাসরি। নবজাতকের জন্য ঘুম আর খাওয়া এই দুটো একই মুদ্রার এপিঠোপিঠ। খিদে পেলে ঘুম ভাঙবে, এটাই নিয়ম। ঠিক। কিন্তু যদি দেখা যায় শিশু ঘন্টার পর ঘন্টা ঘুমিয়েই থাকছে, খাওয়ার জন্যে উঠছে না, অথবা আপনি অনেক কষ্টে জাগানোর পরেও সে খেতে একদমই আগ্রহী নয়, মুখ ঘুরিয়ে নিচ্ছে, তাহলে এটা একটা বড় সতর্ক সংকেত। কেন? কারণ এর মানে হলো তার শরীর প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না, যা তার বিকাশকে তো বটেই, তার জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এর পেছনে ডিহাইড্রেশন, জন্ডিস বা অন্য কোনো অসুস্থতা থাকতে পারে। বোঝা গেল।
আর তালিকার শেষ এবং চতুর্থ লক্ষণটি হল যদি শিশুর কান্না অস্বাভাবিক মনে হয়। আমরা জানি কান্নাই তো ওদের ভাষা, কিন্তু কোন কান্নাটা অস্বাভাবিক? প্রত্যেক বাবা মা কয়েকদিনের মধ্যেই তার সন্তানের কান্নার ধরন বুঝতে শুরু করেন। খিদের কান্না, ঘুমের কান্না বা ডাইপার ভেজার কান্না, এগুলোর মধ্যে একটা প্যাটার্ন থাকে। হ্যাঁ, থাকে। অস্বাভাবিক কান্না বলতে বোঝানো হচ্ছে এমন কান্না যা সেই প্যাটার্নের বাইরের। যেমন কান্নার স্বরটা অস্বাভাবিক রকমের তীক্ষ্ণ বা হাই পিচড, যা শুনেই মনে হবে সে প্রচণ্ড যন্ত্রণায় আছে। ওহ, অথবা একটানা কান্না যা কোনোভাবেই থামানো যাচ্ছে না। কিংবা এর উল্টোটাও হতে পারে, খুব দুর্বল, গোঙানির মতো আওয়াজ, যেন তার কাদারও শক্তি নেই। আচ্ছা। এই ধরনের কান্না প্রায়শই শারীরিক যন্ত্রণা বা বড় কোনো অস্বস্তির ইঙ্গিত দেয়। বাবা মায়ের ভেতরের অনুভূতিটা যদি বলে যে এই কান্নাটা ঠিক লাগছে না, তবে সেই অনুভূতিটাকে গুরুত্ব দেওয়া উচিত। তাহলে এই 4টে লক্ষণ, দিনে 10 ঘন্টার কম ঘুম, জাগাতে খুব কষ্ট হওয়া, খেতে অনীহা এবং অস্বাভাবিক কান্না, এগুলোর কোনো একটিও যদি কোনো অভিভাবক খেয়াল করেন, তাহলে তাদের কি করা উচিত? একটাই কাজ করা উচিত, এবং সেটা হলো আতঙ্কিত না হয়ে গুগল সার্চ করে সময় নষ্ট না করে ঠিক। দ্রুত আপনার শিশু বিশেষজ্ঞ বা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা। এটাই সবচেয়ে বিচক্ষণ এবং নিরাপদ পদক্ষেপ। হুম। কারণ একমাত্র একজন ডাক্তারই সঠিক পরীক্ষা করে বলতে পারবেন যে এই লক্ষণগুলোর পেছনে কোনো গুরুতর কারণ আছে কি না। অনেক সময় হয়তো দেখা যায় ব্যাপারটা খুবই সামান্য, কিন্তু ঝুঁকি নেওয়ার কোনো মানেই হয় না। একদম ঠিক। তাহলে আমাদের আজকের এই দীর্ঘ আলোচনা থেকে যদি মূল বিষয়গুলোকে এক জায়গায় নিয়ে আসি, তাহলে দাঁড়ায় প্রথমত, একজন নবজাতকের জন্য দিনে 14 থেকে 17 ঘণ্টা, এমনকি ক্ষেত্রবিশেষে 19 ঘণ্টা ঘুমও সম্পূর্ণ স্বাভাবিক এবং তার বিকাশের জন্য অপরিহার্য। একদম। দ্বিতীয়ত, এই ঘুম একটানা হয় না, বরং তাদের শারীরিক প্রয়োজনে 2 থেকে 4 ঘণ্টার ছোট ছোট চক্রে বিভক্ত থাকে, যা তাদের পুষ্টি নিশ্চিত করে। ঠিক। এবং তৃতীয়ত, কম ঘুমানো, জাগাতে কষ্ট হওয়া, খেতে না চাওয়া বা অস্বাভাবিক কান্না, এই লক্ষণগুলো দেখলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চমৎকার সারসংক্ষেপ। আর এই তথ্যগুলো যদি নতুন অভিভাবকদের জানা থাকে, তাহলে তারা অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে তাদের সন্তানের যত্ন নিতে পারবেন। অবশ্যই। তারা বুঝতে পারবেন কোনটা শিশুর বেড়ে ওঠার স্বাভাবিক ধাপ এবং কোনটা উদ্বেগের কারণ। এই জ্ঞান তাদের অপ্রয়োজনীয় মানসিক চাপ এবং উদ্বেগ থেকে মুক্ত রাখতে পারে। প্যারেন্টিংয়ের এই সুন্দর কিন্তু চ্যালেঞ্জিং যাত্রায় এর চেয়ে বড় স্বস্তি আর কিছু হতে পারে না। ঠিক তাই। আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আচ্ছা। আমরা জানলাম যে ঘুমের একটা স্বাভাবিক পরিসর আছে, আবার কিছু সতর্কতার লক্ষণও আছে। কিন্তু প্রতিটি শিশুই তো একে অপরের থেকে আলাদা। তাহলে একজন অভিভাবক কখন বুঝবেন যে তার সন্তানের ঘুমের ধরনটি শুধু তার নিজস্ব স্বাভাবিকতা, নাকি তার সত্যিই কোনো উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে? এই সাধারণ তথ্যের সাথে ব্যক্তিগত পর্যবেক্ষণের ভারসাম্য রক্ষা করার উপায় কি?